নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুদীপ্তা। দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে জিটি রোডের ওপর দাপিয়ে বেড়াচ্ছে টোটো। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর পরিবারের আত্মীয়দের জন্য শৌচালয় নির্মাণ করতে চেয়ে আবেদন জানালেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তেলিপুকুর শিশু ময়দানে শুরু হলো মিনি শিশু মেলা। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো 36 বছরের এক গৃহবধূর। আসছে বিস্তৃত খবরে। প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে জিটি রোডের ওপর দাপিয়ে বেড়াচ্ছে টোটো। প্রসঙ্গত, বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে 1 ডিসেম্বর থেকে জিটি রোডের ওপর টোটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ইকো রিক্সা ওনার্স অ্যাসোসিয়েশন। প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে শহরে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে টোটো, যার ফলে নিত্য যানজট লেগেই রয়েছে। অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। টোটোর দৌরাত্ম্য বন্ধ করতে তৎপর বর্ধমান প্রশাসন। বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল টোটো চালকদের উদ্দেশ্যে, যেখানে বলা হয়েছিল 1 ডিসেম্বর থেকে জিটি রোডের ওপর কোনো টোটো চলাচল করবে না। যদি টোটো দেখা যায় তাহলে টোটো চালক সহ টোটোর বিরুদ্ধে জরিমানা করা হবে। কিন্তু জেলা প্রশাসনের নিষেধাজ্ঞাকে অমান্য করে অবাধে চলাচল করছে টোটো। এ ব্যাপারে বর্ধমান ইকো রিক্সা ওনার্স অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক বলেন, বর্ধমান জেলা প্রশাসন যে উদ্যোগ নিয়েছেন তাতে তাদের কোনো আপত্তি নেই, তবে টোটোর বৈধতা প্রদানের কাজ সম্পন্ন করে ব্যবস্থা নিলে তার সুফল পাওয়া যাবে বলেই মনে করছেন তারা। দেখুন, বর্ধমান জেলা প্রশাসন এই যে ঘোষণাটা করেছেন, এর আগেও কিন্তু প্রশাসন থেকে বহুবার ঘোষণা করা হয়েছে, কিন্তু সেটার কোনো কার্যকরী হয়নি। তা আমার যেটা মাইকিং করা হয়েছে, আমার যেটা বক্তব্য, প্রশাসন যে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন, আগে টোটোটাকে বৈধতা দিয়ে তার এগেনস্টে ব্যবস্থা নিলে তাহলে সব থেকে সুবিধা হবে। এই যে বলছেন আমরা ব্যবস্থা নেবো টোটোর এগেনস্টে, তার ড্রাইভার, তার মালিক, সেই টোটোর তো কোনো এখন তার কোনো আইডেন্টিফিকেশানই আসেনি। অতএব বর্ধমান প্রশাসন যে কাজটা শুরু করেছিলেন, যে একটা প্রক্রিয়া লটারির মাধ্যম দিয়ে ফার্স্ট এটা হয়ে গেছে, দ্বিতীয় পর্যায়টা বাকি আছে। এই দ্বিতীয় পর্যায়টা কমপ্লিট করে টোটোগুলোর যদি একটা করে গভর্নমেন্ট নাম্বার পড়ে যায়, তারপরে যদি জিটি রোডে ওঠে, তাহলে কিন্তু প্রশাসনের পক্ষে সেটা সুবিধা হবে। যেভাবে হুগলিতে কিন্তু আমরা দেখেছি যে হুগলির টোটো কিন্তু অলরেডি লাইসেন্স পেয়ে গেছে এবং তারা রেজিস্ট্রেশন পেয়ে তাদের নাম্বারও লেগে গেছে। অর্থাৎ আমরা চাইছি যে প্রশাসন যে ব্যবস্থা নিচ্ছে সেটা আরও কড়া করে নিতে পারবে, তাদের সুবিধা হবে যদি তারা রেজিস্ট্রেশনটা হয়ে যায় টোটোগুলোর। চলুক, আমরা কোনো সময় চাইনি, কারণ আমরা 2014 সেপ্টেম্বর মাস থেকে যখন ইউনিয়ন আমরা ফর্ম করেছি, তখন থেকে আমাদের অফিসে নোটিশও করা আছে, ওই জন্য নিচেতে লাগানো আছে যে জিটি রোডে কেউ গাড়ি চালাবেন না। এখন ভুইফোরের মতো বহু গজাবে, আমি জানি না আরও কত কী গজিয়েছে, কিন্তু যেটা বর্ধমানে নয়, আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে প্রথম রেজিস্টার্ড ইউনিয়ন বলতে এই বর্ধমান ইকো রিক্সা ওনার্স অ্যাসোসিয়েশন আনন্দপল্লী অফিস থেকে প্রথম শুরু হয়। এরপরে এবারে হয়তো বিভিন্ন জায়গায় সংগঠন অনেক জায়গায় গজিয়ে উঠতেই পারে, সেটা বিভিন্ন তাগিদে হতে পারে, বিভিন্ন রাজনৈতিক দলের হতে পারে, সেটা নিয়ে আমি কোনো তৈরি হয়েছে না গজিয়ে উঠেছে, তৈরি হয়েছে। আবার সেদিনকে একটা দেখছিলাম গাড়ির পিছনে লাগানো রয়েছে, ওভারব্রিজ পেরিয়ে গিয়ে নাকি একটা সংগঠনের নাম দেখছিলাম লাগানো রয়েছে। ওটা কি গজিয়ে উঠেছে না তৈরি হয়েছে জানি না ওটা কীভাবে কী হয়েছে, তার কোনো নাম্বারও দেখলাম না, কিছুই নয়। হ্যাঁ, অতএব আমার অন্য সংগঠন সম্বন্ধে কিছু বলার বিষয় নেই। মেন যেটা বলার বিষয়, এই যে সমস্যা যেটা চলছে, যে বর্ধমান শহরে এই টোটো নিয়ে যে সমস্যা চলছে, এটা একটা সমাধান হোক এবং খুব তাড়াতাড়ি হোক। বর্ধমান প্রশাসন এটা ইচ্ছা করলেই তাড়াতাড়ি করে করতে পারে। হ্যাঁ, আমরা এই ব্যাপারে গত পরশু দিনই আমি এয়ারটেল সাহেবের সঙ্গে কথা বলেছি। এয়ারটেল সাহেব বলেছেন যে হ্যাঁ, আমাদের সঙ্গে ডিএম সাহেব একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে ডিএম সাহেবের যা বলেছেন সেটা হচ্ছে যে ফার্স্ট লট যেটা হয়ে গেছে, সেকেন্ড পার্ট যেটা বাকি আছে সেটা তাড়াতাড়ি করে যাতে শুরু হয় তার প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। দেওয়া তো উচিত, কারণ না যেটা আরটিও সাহেব যেটা বক্তব্য, ওনাদের বক্তব্য যেহেতু পুরো প্রক্রিয়াটা শেষ হয়নি, অতএব সেই জন্যই এখনও কিছু করা সম্ভব হচ্ছে। যেটা হয়েছে সেটা হয়েছে, এবং যে পার্টটা হয়নি সেটা পুরো কমপ্লিট করে একসঙ্গে রেজিস্ট্রেশন করবে বলে এটা আমার মনে হয়। এটা সম্পূর্ণ সমর্থন করি প্রশাসনের সঙ্গে। আমরা আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে প্রত্যেক টোটো আপনাদের ইউনিয়নে স্টিকার লাগানো গাড়ি ঘুরছে। হ্যাঁ, আমি তো বলেছি যদি এই আমাদের স্টিকার লাগানো যদি কোনো গাড়ি ধরে,
আমরা বলেছি প্রশাসনের সঙ্গে সহযোগিতা করব, এই টোটো ছাড়ানোর ব্যাপারে তাদের কোনো রকম আমরা সহযোগিতা করতে রাজি নই, কারণ প্রশাসন যেটা করছে সেটা কিন্তু মানুষের স্বার্থে। মানুষ খুব ক্ষুব্ধ হয়ে যাচ্ছে এই টোটোগুলোর উপরে শুধু এদের ব্যবহারের জন্য। এখন যত তাড়াতাড়ি সম্ভব যদি এটা করে খুব ভালো হয়। আমরা আশা করেছিলাম বর্ধমান জেলা এগিয়ে যাবে এই টোটো রেজিস্ট্রেশনে পশ্চিমবাংলার মধ্যে, কিন্তু সেটা হলো না। যাই হোক, হুগলি জেলা এগিয়ে গেছে। আমরা অন্তর্জেলা দ্বিতীয়ত থাকতে পারি সেটা আশা করছি, যাতে প্রশাসন আমাদের সঙ্গে সহযোগিতা করে। আমরা সব রকম সহযোগিতা প্রশাসনের সঙ্গে করতে এখনো কি টোটো বেরোচ্ছে? অবশ্যই। আমি তো আজকেও দেখেছি, আজকের এই 2 তারিখে 2রা ডিসেম্বরে দেখছি নতুন কয়েকটা গাড়িকে দেখলাম তারা মালা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। অতএব এই গাড়ি বিক্রিটা যদি বন্ধ করা যায়। এটা কি আপনারা প্রশাসনকে জানিয়েছেন? আমরা জানিয়েছিলাম মৌখিকভাবে, ওনারা বললেন দেখুন বিক্রি বন্ধের ব্যাপার আমরা কিছু করতে পারবো না। কে করতে পারে? সেটা কে বিক্রি করবে না করবে সেটা তাদের ব্যাপার, আমাদের এখানে কিছু করার নেই। গাড়ি চললে আমরা ধরবো, ব্যাস এইটুকুই। যদিও এই ব্যাপারে টোটো চালকদের কাছে জানতে চাওয়া হলে তারা তাদের অসুবিধার কথা তুলে ধরেন। টোটো চালিয়ে অনেক বেকার তাদের কর্মসংস্থানের পথ হিসেবে বেছে নিয়েছেন। জিটি রোডে টোটো চালানো নিষিদ্ধ হলে তাদের অসুবিধার সম্মুখীন হতে হবে বলে মনে করছেন। চালাচ্ছি নাহলে চলবে কি করে? গাড়িগুলো কিনেছি, জিটি গাড়িগুলো দিতে হচ্ছে। ফাইন করছে? এখন তো করেনি, আগে করেছে, আগে দিয়েছি। এখন করবে 1 তারিখ থেকে নিষিদ্ধ, 1 ডিসেম্বর থেকে। চলতে যায়নি তো। তো চালাচ্ছেন তো? এটা জিটি রোড তো? মানে আমাদের কি বিরাটা থেকে স্টেশন অব্দি চলে দিচ্ছে? জিটি রোডে কোটাও নিষিদ্ধ টোটো। এটা বলতে পারছি না, আমাদের বিরাটা থেকে ফাইন করছে? বিরাটা থেকে স্টেশনে ধরলে ফাইন করছে। আপনারা চালাচ্ছেন, তাও চালাচ্ছেন, ফাইন দিয়ে চালাচ্ছেন? চালাতে হচ্ছে। কেন? টোটোর উপর 1 ডিসেম্বর থেকে টোটো নিষিদ্ধ, আপনি চালাচ্ছেন? জানেন তো? আমি স্যার জানি না। জানেন না? না জেনেই চালাচ্ছেন, আপনার ফাইন হবে জানেন? প্রশাসন থেকে বারণ করে জানেন না? আমার তো পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের রোগীর পরিবারের সকল আত্মীয়দের জন্য শৌচাগার নির্মাণ করতে চেয়ে রোগী কল্যাণ সমিতির প্রতিনিধির কাছে আবেদন জানালেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। রোগী কল্যাণ সমিতির প্রতিনিধি সুশান্ত পরামানিক যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন। বর্ধমান জেলার একটি উল্লেখযোগ্য হাসপাতাল হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল। বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ সেখানে আসে চিকিৎসার জন্য। হাসপাতালে চিকিৎসার উন্নত পরিষেবা থাকলেও হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগী সহ তাদের আত্মীয়দের কিছু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বর্তমান হাসপাতালে রোগীর আত্মীয়দের জন্য কোনো শৌচাগার না থাকার কারণে অসুবিধার সম্মুখীন হচ্ছে অনেকাংশ মানুষ। এই ঘটনা বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের চোখে পড়ায় তারা একটি শৌচাগার বানাতে চায় হাসপাতাল চত্বরে। সেই উপলক্ষে অনুমতি নেওয়ার জন্য তারা রোগী কল্যাণ সমিতির প্রতিনিধি সুশান্ত প্রামাণিকের সাথে দেখা করেন। এখানে আমরা খরচা করে আমরা নিজেরাই করে দেবো, মানে প্লাস্টিক কাগজ দিয়ে বাঁশ দিয়ে ঘিরে করে দেবো। সেটা এনাদের পারমিশন নিতে হবে, হসপিটালের পারমিশন নিয়ে করতে হবে। কাকে জানাবেন? হসপিটাল অথরিটিকে জানাতে হবে। কি নাম এনার যাকে জানিয়েছেন? ওয়ার্ড কমিশনারকে বলছেন। আচ্ছা, তো আপনারা কি চাইছেন? ওটা হলে সুবিধা? হ্যাঁ হলে খুব ভালো হয়, পেশেন্টদের খুব ভালো হয়। মানে একটু লজ্জার ব্যাপার না, যেখানে সেখানে মেয়ে ছেলেরা পেচ্ছাপ করে আমরা পাশ দিয়ে যাই, খুব খারাপ দেখায়। পাশাপাশি রোগীদের জামা কাপড় মেলারও অসুবিধা রয়েছে হাসপাতাল চত্বরে। মঙ্গলবার আমরা সেই খবর তুলে ধরেছিলাম জনসমক্ষে। বুধবার ব্যাপারটিকে যাচাই করার জন্য নিজে হাসপাতাল চত্বর পরিদর্শনে আসেন রোগী কল্যাণ সমিতির সদস্য সুশান্ত প্রামাণিক। তিনি এদিন নিজে হাসপাতাল চত্বর ঘুরে দেখেন এবং এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন। পাশাপাশি তিনি আনন্দবার্তাকে এই ধরনের খবর জনসমক্ষে তুলে ধরার জন্য সাধুবাদ জানান। ডিপার্টমেন্টাল আমাদের হেড ডিলার এইখানেতে অনেক গ্রাম বাংলার মানুষ যারা বাথরুমের অভাবের জন্য তারা পেয়ার ইউজ টয়লেটে যেতে পারে না, তো তারা এই রাস্তার উপরেতেই ওরা একটু বাথরুম করে তার জন্য ওনারা আমাদেরকে প্রস্তাব দিয়েছে যে ইলেকট্রিক দপ্তর থেকে যে আমরা এইখানেতে একটা বাথরুম করে দেবো। সেই বাথরুমটা আমি তো বললাম তো এটা তো আমার একার ক্ষমতা নেই, কারণ আমাদের রোগী কল্যাণ সমিতির মিটিংয়ের সিদ্ধান্ত নিয়ে আমরা এইখানে একটা বাথরুমের ব্যবস্থা করার জন্য আমরা পাস করাবো, তারপরে আপনারা করবেন। এইটি হচ্ছে আজকে এই ব্যাপার। আমরা তো বুঝি ব্যাপারটা সমস্ত জায়গাতেই আমাদের এরকম টুকটাক একটু প্রবলেম আছে মেয়েদের বাথরুমের ব্যাপারটা, তো আমরা চেষ্টা করছি। সবথেকে আজকে খুব ভালো লাগলো, আজকে সাধুবাদ জানাই যে ইলেকট্রিক দপ্তরকে যেভাবে ওনারা এগিয়ে এসছেন। এটা শিশু ওয়ার্ডের সামনে দেখুন এই সমস্ত এইগুলো তো সব চ্যানেল তো দেখায় না, একমাত্র সত্যি কথা বলতে কয়েকজন খুবই ভালোভাবে এটা কভারেজ করে, কারণ আমরা দেখে এসেছি এবং আনন্দবার্তাও আমাদের এটা দেখায় এবং আনন্দবার্তাকেও আমরা সাধুবাদ জানাই, যাতে আমরা এইভাবে যদি আমাদেরকে তুলে ধরেন তাহলে আমরা দেখতে।
গৌরব কোনারের রিপোর্ট, আনন্দবার্তা। 1 ডিসেম্বর তেলিপুকুর শিশু ময়দানে শুরু হলো মিনি শিশু মেলা। এই মেলা চলবে 21 ডিসেম্বর পর্যন্ত। এই মেলা ঘিরে শিশুদের মধ্যে উৎসাহ ছিল নজরকাড়া। এই মেলায় শিশুদের অঙ্কন প্রতিযোগিতা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকছে। শুরু হয়ে গেল মিনি শিশু মেলা 2015। বর্ধমান তেলিপুকুর শিশু ময়দানে ছোট্ট ছোট্ট শিশুদের মনোরঞ্জনের লক্ষ্যে 1 ডিসেম্বর শুভারম্ভ হলো এই মেলার। মেলা চলবে 21 ডিসেম্বর পর্যন্ত। তেলিপুকুরে একটি ক্লাবের উদ্যোগে গড়ে ওঠে মেলাটি। মেলা ঘিরে বহু দোকানপাট বসেছে। ছোট্ট শিশুদের মধ্যে সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে তোলার একটি ছোট্ট প্রয়াস এই মেলা। কয়েকদিন ব্যাপী এই মেলায় শিশুদের অঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ধমানের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম ঘটে মেলা প্রাঙ্গণে। সুকান্ত স্মৃতিসংঘ ময়দান, তো মিনি শিশু মেলা 2015। ছোটো ছোটো বাচ্চাদের নাচ গান হয়, এখানে খেলনা টেলনা বিক্রি করা হয়। কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, যেমন রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, এর ওপরে গীতিয়ালোক্য হবে, কবিতা আবৃত্তি হবে। ছোটো ছোটোদের কিছু কুচকাওয়াজ থাকে, আর রবীন্দ্র নৃত্য বা নজরুল নৃত্য অনুষ্ঠান হবে। তেলিপুকুর সুকান্ত স্মৃতিসংঘের এটা বছর 5 হয়ে গেল, 5 বছর ধরে চলছে মেলাটা। সময় সন্ধ্যাবেলা ভালোই হয় লোকসভা। ছোটো ছোটো বাচ্চাদের খেলনার দোকান থাকে, তারপরে ওই পাঁপড়, তেলে ভাজা, তারপরে তোমার বাদাম ইত্যাদি ইত্যাদি দোকান। এই মেলাটা সোমবার থেকে শুরু হবে আর শেষ হবে কত 18-20 দিন বাদ। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, আনন্দবার্তা। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল 36 বছরের এক গৃহবধূর। মৃতার নাম বিউটি কীর্তনিয়া। ঘটনাটি ঘটেছে কালনার সমুদ্রকরের নতুন পাড়ায়। অগ্নিদগ্ধ অবস্থায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে পাঠানো হয়। কিভাবে গায়ে আগুন লাগলো সে ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল 36 বছরের বিউটি কীর্তনিয়া নামে এক গৃহবধূর। মিতার বাড়ি কালনার সমুদ্রগড়ের নতুন পাড়া এলাকায়। মিতা বিউটি এক সন্তানের জননী। স্বামীর নাম হিমাংশু কীর্তনিয়া। জানা যায়, রান্না করার সময় হঠাৎই গায়ে আগুন লেগে যায় বিউটির। তার চিৎকার শুনতে পেয়ে প্রতিবেশীরা আসে। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে আসা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই বুধবার তার মৃত্যু হয়। কিভাবে এই আগুন লাগলো সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে মিতার বাপের বাড়ির লোকজনেরা। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে নিয়ে যাওয়া হয়। রান্না করতেছিল তখনই মানে কীভাবে আগুনটা লেগেছে আমি ছিলাম না, আমার বাড়ি একটু দূরে, ঠিক আছে। তো আমি কান্নাকাটি শুনে আমি গিয়ে দেখি ওই অবস্থা। মানে কি অবস্থা, কিভাবে কি শুনলেন? শুনলাম যে আগুন লেগে গেছে। নিজে নিজে লেগে গেছে? আমি অতটা বলতে পারবো না, আমার বাড়িটা একটু দূরে। তো আপনারা এখন কি মানে কোনো অভিযোগ করেছেন না এমনি শুধু মর্গে এসে নিতে এসেছেন? আমরা এমনি মর্গে এসে নিতে এসেছি। কিছু জানেন না? না। কি নাম তার? বিউটি কীর্তনিয়া। কত বছর বয়স? 36। বাড়ি? বাড়ি সমুদ্রগড়, নতুন পাড়া, বর্ধমান। কবে হয়েছিল ঘটনাটা? কালকেই হয়েছিল। মানে রান্না করতে নাকি? বিয়ে টিয়ে করেছে? বিয়ে টিয়ে ছেলে আছে তো, তার বিউটির ছেলে আছে। আপনি কে হন? আমি যেতে তো ভাই, এই কাকা তো ভাই। গৌরব কোনারের রিপোর্ট, আনন্দবার্তা। অতিরিক্ত মদ্যপানের ফলে এক ব্যক্তির মৃত্যু হলো। ঘটনাটি ঘটেছে কালনার থামাস এলাকায়। খোকন রাম নামে ওই ব্যক্তি অত্যধিক মদ্যপানের ফলে অসুস্থ হয়ে পড়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। অতিরিক্ত মদ্যপানের ফলে কালনার ধামাস এলাকার বাসিন্দা খোকন রাম নামে এক ব্যক্তির মৃত্যু হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। তার দাদা নির্মল রামের অভিযোগ, প্রতিদিন খোকন রাম মদ্যপান করত। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। মঙ্গলবার চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। বিবাহিত খোকন রামের স্ত্রী, এক পুত্র ও এক কন্যা বর্তমান। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পুলিশ মর্গে পাঠানো হয়। খোকন রামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিদিনই খেত, বললেও কারো কথা শুনতো না। দিয়ে হবে খেতে 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 এবার তোমার ড্রিঙ্ক করলে তো ফুট দিতে হবে, ভাত ফাত কিছু খেত না। এবার দীর্ঘদিন খেতে 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 শরীর কমজোরি হয়ে গেল। লিভারটা পচে গেছে। কবে? তোমার কালকে 8টা। কালকে সন্ধ্যেবেলায়। কখন মানে? সন্ধ্যা 8টার সময় বলছে। আমরা তো ছিলাম না, আমরা ছিলাম ভাই ছিল না বাড়িতে, না হসপিটালেই। শুক্রবার। বাড়ি কোথায়? ধামাস। থানা?
কালনা। কালনা থানা। বিয়ে দেওয়া হয়েছিল? বিয়ে দেওয়া হয়েছিল? বিয়ে দেওয়া হয়েছিল, একটা মেয়ে আর একটা ছেলে। কত বয়স? গৌরব কোনারো রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরও একবার। প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে জিটি রোডের ওপর দাপিয়ে বেড়াচ্ছে টোটো। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর পরিবারের আত্মীয়দের জন্য শৌচালয় নির্মাণ করতে চেয়ে আবেদন জানালেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তেলিপুকুর শিশু ময়দানে শুরু হলো মিনি শিশু মেলা। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো 36 বছরের এক গৃহবধূর। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।